ছেলের বিয়ের আগে আমার নিজের দিদি বলল, গোপা, চাকরি করা মেয়ের সাথে ছেলের বিয়ে একদম দিস না। চাকরি করা মেয়েগুলো একদম ভালো হয় না। তুই কি ভাবছিস ওই মেয়ে সংসার করবে? ওই মেয়ে সাজুগুজু করে বেড়াবে, কোমর দুলিয়ে দুলিয়ে অফিস যাবে, বর থাকতেও অফিসে বসে অন্য ছেলেদের সাথে প্রেম করবে। ভাবলাম হতেও পারে, আমার দিদি তো, তাই মুখের উপর কিছু বললাম না। কথাটা শুনে নিজের মধ্যেই রেখে দিলাম। ছেলের বিয়ে কিন্তু চাকরি করা মেয়ের সাথেই দিলাম। আমার বিশ্বাস হয় না চাকরি করা মেয়েরা খারাপ হয়। যদি হয় তাহলে নিজের চোখেই না দেখি। ছেলের বিয়েতে এসে আমার দিদি বলল, তুই চাকরি করা মেয়ের সাথেই ছেলের বিয়ে দিলি, দেখিস তোর অবস্থা কি হয়। আমি বলেছিলাম দেখি কি হয়। বিয়ের 2 মাস কেটেছে। আমার ছেলে আর বৌমা দুজনেই চাকরি করে। ওরা অফিস বেরিয়ে গেলে আমি দুপুরটা ফ্রি, কোনো কাজ থাকে না, তাই গল্পের বই পড়ি। আমাদের প্রতিবেশী শালিনীদি দুপুরবেলা একদিন বাড়িতে এলো। আমি গল্পের বই পড়ছি দেখে শালিনীদি বলল, গোপাদি, তুমি সিরিয়াল দেখো না? না গো, সিরিয়াল দেখি না, আমার বৌমা গল্পের বই এনে দিয়েছে, তাই ওইগুলো পড়ি। রোজ নতুন নতুন গল্প, নতুন নতুন স্বাদের। এই একঘেয়ে সিরিয়ালের কি আর দেখব? সিরিয়াল মানে তো একজন মানুষের 3টে করে বিয়ে। মালিনীদি হেসে বলল, আমি ঠিকই ধরেছি, তোমার ছেলের বউ ভীষণ চালাক মেয়ে। একেই বলে টাকা বাঁচানো। তুমি সিরিয়াল দেখা মানেই প্রতি মাসে টিভির পিছনে খরচ, ইলেকট্রিক বিল বাড়ানো, এসব বাজে খরচ তো হবেই। ওই জন্যই 100 টাকার একটা বই কিনে দিলে মাসে কিছুটা হলেও তো টাকা বাঁচবে। মালিনীদির কথাগুলো জাস্ট শুনেছিলাম। তারপর মালিনীদি চলে যেতেই আমি ভাবলাম, সত্যি কি তাই? বুঝে দেখলাম ঠিক তো বলেনি। টিভি থাকার জন্য মাসে যে খরচটা হয় সেটা তো বন্ধ করে দেয়নি। একটা বই পড়া শেষ হলে বরং আরেকটা বই কিনে নিয়ে এসে আমার বৌমা আমাকে দেয়। বুঝলাম মনের শান্তি উড়িয়ে দেওয়ার জন্য এই কথাগুলোই যথেষ্ট। দিনের প্রথম বৌমার জন্মদিন। আমার ছেলে বলল, রিয়ার জন্মদিন পালন করব। রিয়া মানে আমার বৌমা। আমার ছোট ননদ শুনে বলল, আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালন হয় না, অমঙ্গল হয়। কথাটা শুনে আমি বুঝতে পারছিলাম না কি করব। তারপর ভাবলাম দেখি না কি হয়। আমি নিজেই পায়েস রান্না করলাম, দিব্যি হই হুল্লো করে কেটে গেল। বরং মনটা আনন্দে নতুন স্বাদ পেল। কোনো অমঙ্গল হয়নি। তার কিছুদিন পরেই ছেলে আর বৌমা আমার জন্মদিন পালন করে বাড়িতে চাঁদের হাট বসালো। আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করলো। অনেকেই এসেছিল, কেউ আবার কানাকানি করে বলেও গেল, টাকা থাকলে যা হয় আর কি, এসব না করে গরিব লোকদের কিছু দান করতেও তো পারে। বুঝলাম মানুষ সব কিছুতেই বাঁকা চোখে দেখে। একদিন আমার ছোট বোন ওর ছেলের বউকে নিয়ে আমার বাড়িতে বেড়াতে এলো। আমার ছেলের বিয়ের 1 বছর কেটে গেছে বলতে গেলে। সকালবেলা রান্নাটা আমিই করি। ছেলে বৌমা দুজনেই অফিস বেরোয়। সকালে অফিস যাবার তাড়া থাকে। আমি রান্না করছি দেখে আমার বোন বলল, তুই রান্না করছিস আর তোর ছেলের বউ পড়ে পড়ে ঘুমোচ্ছে? একটা রান্নার লোক রাখতে পারে তো? এই বয়সে তোকে দিয়ে কাজ করায়? এখনকার মেয়েরা খুব চালাক। আমার বৌমা সব নিজে করে, আমি পায়ের উপর পা তুলে বসে থাকি। তারপর থেকে আমিও মুখ খুলতে শুরু করলাম। আমার বোনকে বললাম, ওই বদভ্যাসটা আমারও ছিল, আমি ছেড়ে দিয়েছি। নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে আগে দিতে হবে। আমি যদি কিছু না দিই তাহলে কিছুই পাবো না। দেখ কতদিন পায়ের ওপর পা তুলে বসে থাকতে পারিস। আমার বোন তখন আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল। আমার থেকে ওইরকম একটা উত্তর পেয়ে আর কিছু বলেনি। আমিও এক সময় স্বার্থপরের মতো মেন্টালিটি নিয়ে চলতাম। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলাম, তখন বাড়িতে আমি, আমার বর, শাশুড়ি আর আমার একমাত্র দেওর। ননদদের তখন বিয়ে হয়ে গেছে। আমার বিয়ের 1 বছর পর দেবরেরও বিয়ে হয়ে যায়। দেবর বিয়ে করে বউ নিয়ে চলে গেল কর্মস্থলে। সেখানে জায়গা কিনে বাড়ি করেও ফেললো কিছুদিনের মধ্যেই। শাশুড়ি থেকে গেলো আমাদের কাছে। আমার ছেলে হওয়ার কিছুদিন পরেই শাশুড়ি অসুস্থ হয়ে পড়লো। সেখানে আর কিছু সে করতে পারলো না। শাশুড়ির সেবা শুশ্রূষা আমাকেই করতে হবে দেখে আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমি কোনো কিছুই করতে পারবো না। আমার হাজব্যান্ড বলল, তোমার ইচ্ছে না হলে করো না, আমার তো করতে হবে। আমি তোমাকে জোর করতে পারি না, আমার মা, তাই আমাকেই করতে হবে। আমি দেখতাম আমার হাজব্যান্ড মায়ের জন্য সব কিছু করতো, এতে আমার আরও খারাপ লাগতো। আমি ওকে বলতাম, তুমি কি একাই ছেলে? ছোট ছেলেও তো আছে, সেও তো মাকে নিয়ে গিয়ে রাখতে পারে, সম্পত্তির ভাগ তো সেও নেবে, তাহলে মায়ের জন্য কিছু করবে না কেন? আমার কথা শুনে আমাকে বলল,
কে করলো না সেই বিষয়ে আমি কাউকে অভিযোগ করতে চাই না। আমি আমার কর্তব্য করছি কি না সেটাই হলো বড় কথা। বললাম, সব কর্তব্য কি তোমার? আমার এমন এমন কথা শুনে আমাকে কাছে বসিয়ে আমার হাজব্যান্ড বলল, গোপা, একটা কথা মন দিয়ে শোনো, আমি যে আমার মায়ের জন্য যা করছি তা তোমার ভালোর জন্য। এক সময় মায়ের জায়গায় তুমি আমি দুজনেই আসবো। আমাদের ছেলে আমাদের থেকে কি শিখবে বলো তো? ও এটা দেখে বড় হোক, ওর বাবা মায়ের জন্য কি করছে। ভবিষ্যতে ছেলেও কিন্তু সেভাবেই করবে আমাদের জন্য। ছেলেকে ডাক্তার বানাবে, শিল্পী বানাবে, কিন্তু তার আগে তো মানুষ বানাতে হবে। মানুষ হওয়ার শিক্ষা যদি আমরা দিতে না পারি তাহলে অনেক খারাপ দিন দেখতে হবে আমাদের। কেন জানি না এই কথাটা আমার মনের মধ্যে দারুণভাবে গেঁথে গেছে। সত্যিই তো, আমি যদি কিছুই না করি আগামী দিনে আমি তো কিছুই পাবো না। পরিবারের শিক্ষাতেই ছেলে মেয়ে বড় হয়। নিজেকে শুধরে নিলাম, না দিলে কিছুই পাওয়া যায় না। শেষ কয়েকটা বছর যদিও বেশি দিন করতে পারিনি, তবুও শাশুড়ির সেবা করেছি। যে দিনগুলো করতে পারিনি সে দিনগুলো না করতে পারার আক্ষেপ ছিল। এখন সেটা করি আমার বৌমার জন্য। তাই এখন ভাবি, আমি যদি পায়ের উপর পা তুলে বসে থাকি তাহলে সেটা ভালো দেখায় না। বৌমার থেকে আশা করার আগে আমাকে ভাবতে হবে আমি বৌমাকে কী দিয়েছি। বৌমা আমার থেকে অনেক ছোট, ওর থেকে অনেক আগে আমি পৃথিবীতে এসেছি। অভিজ্ঞতা অনেক বেশি আমার। বড় গাছের ছায়ায় ছোট গাছটা একদিন বড় হয়ে যাবে, সেদিন সে ফুল ফল ঠিকই দেবে। তাই তার আগে মাথার ওপর বড় ছায়া হয়ে আমাকেই থাকতে হবে। ছেলের বিয়ে হয়েছে 3 বছর, ছেলে বউকে নিয়ে বেশ ভালো আছি। বৌমাও চাকরি করছে, সুন্দর করে সব কিছু বজায় রেখেছে, একদম সুখের সংসার। আমার হাজবেন্ডের ওই কথাটা যে কত বড় সত্যি সেটা এখন বুঝি। আমার ছেলে যেভাবে আমার প্রতি দায়িত্ব পালন করে আমি তো তাই ভাবি এই পৃথিবী কত বড় আয়না, যে যেমন দেখাবে তেমনি দেখতেও পাবে। জীবনে ভালো করে চলতে গেলে, নিজেরা ভালো করে থাকতে গেলে বাইরের লোকের কথায় কান দিলে চলবে না। আমরা ভালো থাকলে আমাদের কাছের লোকগুলোই ভালো থাকে না। পজিটিভ কোনো বার্তা না দিয়ে সবেতেই নেগেটিভ কিছু খুঁজতে চেষ্টা করে। বাইরের লোকের কথায় যদি কান দিতাম তাহলে আজ এতটা ভালো আছি, এই ভালো থাকাটাও থাকতে পারতাম।